এই যে আমরা সালোক সংশ্লেষণ করলাম, সালোক সংশ্লেষণে মূলত আমরা কি করলাম? আমরা মূলত গ্লুকোজ তৈরি করলাম। প্রথমে পানি ভেঙে শক্তি তৈরি করলাম, এরপর ওই শক্তিটাকে কাজে লাগিয়ে মূলত আমরা কি করলাম? কার্বন ডাইঅক্সাইডটাকে ভেঙে গ্লুকোজ তৈরি করলাম। একটু যদি বলি, এই যে দেখো আমাদের প্রক্রিয়াটা কি ছিল? C6 কার্বন ডাইঅক্সাইড 6টা প্লাস 12 অণু পানি বিক্রিয়া করে কি তৈরি হয়েছিল? C6H12O6 প্লাস আমরা কি পাইছিলাম? বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন পাইছিলাম, পানি পাইছিলাম, প্লাস শক্তি হিসেবে আমরা NADP H প্লাস আয়ন পাইছিলাম। ঠিক আছে? তোমাদের কি মনে আছে আমি বলছিলাম যে পানিটাকে আমরা কিসে কনভার্ট করব? পানিটা ভেঙে শক্তিতে কনভার্ট হবে। ঠিক আছে? ওইটার জন্য কার শক্তি কাজে লাগবে? ওইটার জন্য মূলত সৌরশক্তি কাজে লাগবে। সূর্যের শক্তিকে, এখানে একটা সিস্টেম আছে যেটাকে বলে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2। এই দুইটা কি করে? সূর্যের শক্তিকে তারা নিবে, সূর্যের সৌরশক্তিকে তারা রাসায়নিক শক্তিতে কনভার্ট করবে, রাসায়নিক শক্তিটাকে কাজে লাগিয়ে তারা পানিটাকে ভেঙে NADP H+ আয়ন তৈরি করবে। বিষয়টা বুঝছি? কি বললাম? পানিটাকে ভাঙবে কে? শক্তি। কার শক্তি? ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 এর শক্তি। ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম শক্তি কোত্থেকে পাচ্ছে? সূর্যের আলো থেকে শক্তিটা পাচ্ছে, সে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করতেছে এবং রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে সে পানিটাকে ভেঙে NADP H+ আয়ন বানাচ্ছে। বিষয়টা বুঝলাম? এবং এই শক্তিটাকে কাজে লাগিয়ে এই যে এখানে এই কালারগুলো একটু দেখা যাচ্ছে না মনে হয়, আমরা কালারটাকে একটু চেঞ্জ করি, জেনারেল কালারে নিয়ে আসি। আচ্ছা, এই দেখো এই শক্তিটাকে কাজে লাগিয়ে সে কি করবে? সে কার্বন ডাইঅক্সাইডটাকে C3 এবং C4 সাইকেলের মধ্যে নিয়ে গিয়ে গ্লুকোজ বানাবে। বিষয়টা কি আমি বুঝছি? প্রথমে পানিটা ভেঙে শক্তি কনভার্ট হবে, এরপর শক্তিটাকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড ভেঙে গ্লুকোজ পরিণত হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে C3 এবং C4 সাইকেল হয়েছিল। তাহলে সালোক সংশ্লেষণে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি? মূলত গ্লুকোজকে পাচ্ছি, কারণ এই শক্তিটা যেটা তৈরি হয়েছিল সেটা তো আবার পরবর্তীতে খরচ হয়ে গেছে। বিষয়টা বুঝছি? পানিটা ভেঙে প্রথমে শক্তি তৈরি হয়েছে, ওই শক্তিটাকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে আমরা কি তৈরি করছি? গ্লুকোজ তৈরি করছি। কথা বুঝছি? তার মানে আমি এই কমপ্লিট বিক্রিয়ায় প্রোডাক্টটা কি পাচ্ছি? গ্লুকোজ। এখন তোমরা বলবো যে স্যার প্রোডাক্ট হিসেবে তো অক্সিজেন আছে, এই অক্সিজেনটা আমরা আবার এখানে শ্বসনে ইউজ করে ফেলবো। এই যে দেখো শ্বসনে এই জায়গায় কি আছে? অক্সিজেন আছে, তাহলে ওইটাও আমরা ইউজ করে ফেলবো। ওকে, তাহলে আমরা বুঝছি সালোক সংশ্লেষণ আমাদের কতটুকু জিনিস পাইছি? গ্লুকোজটাকে পাইছি। এবার আমরা দেখবো যে গ্লুকোজটা তো আমাদের কাজে আসবে না, আমাদের কাজে আসবে কি? শক্তি, বা উদ্ভিদের কাজে আসবে কি? শক্তি। সেটা হচ্ছে কি? তাপ শক্তি। আমরা এবার গ্লুকোজটাকে কিভাবে শক্তিতে কনভার্ট করা হয় সেটাই দেখব। সেটাই হচ্ছে মূলত শ্বসন। গ্লুকোজকে শক্তিতে কনভার্ট করা, গ্লুকোজকে শক্তিতে কনভার্ট করা। তাহলে আসো দেখি, তাহলে শ্বসন মূলত হয় কোথায়? শ্বসন মূলত হয় কোথায় সেটা কি আমরা জানি? আমরা জানি শ্বসন কোথায় হয়? কোথায় হয় বলো তো? বুঝি নাই। মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজমে। আচ্ছা, আরেকটু বলি, এই যে আমাদের মনে করো উদ্ভিদের কোষের মধ্যে যে প্লাস্টিডটা আছে, প্লাস্টিডের মধ্যে কি হচ্ছে? সালোক সংশ্লেষণ হচ্ছে। তাহলে প্লাস্টিডের মধ্যে মনে করো সালোক সংশ্লেষণ হয়ে গেল, তাহলে কি উৎপন্ন হইলো? গ্লুকোজটা উৎপন্ন হইলো। ওই গ্লুকোজটা প্লাস্টিড থেকে কি হবে? বের হয়ে আসবে। গ্লুকোজটা কি করবে? প্লাস্টিড থেকে বের হয়ে আসবে। প্লাস্টিড থেকে বের হয়ে কোথায় আসলো? সাইটোপ্লাজমে। আমরা কি বিষয়টা বুঝতেছি? সালোক সংশ্লেষণ হয়েছে কোথায়? প্লাস্টিডে। প্লাস্টিড থেকে সালোক সংশ্লেষণের মধ্যে যে গ্লুকোজটা তৈরি হয়েছে সেটা বের হয়েছে কোথায়? সাইটোপ্লাজমে। তো আমাদের শ্বসনটা সাইটোপ্লাজমেই শুরু হবে। শ্বসনটা কোথায় শুরু হবে? শ্বসনটা সাইটোপ্লাজমেই শুরু হবে। এরপর মাইটোকন্ড্রিয়া যাবে, মনে করো এটা মাইটোকন্ড্রিয়া। এরপর এই সাইটোপ্লাজমে হচ্ছে গ্লাইকোলাইসিস হবে মূলত, গ্লাইকোলাইসিস। দেখো আমাদের শ্বসনের 4টা স্টেপ। শ্বসনের কয়টা স্টেপ? 4টা। 1 নাম্বার স্টেপকে আমরা বলি গ্লাইকোলাইসিস, 2 নাম্বার স্টেপকে আমরা বলি অ্যাসিটাইল CoA, 3 নাম্বার স্টেপকে আমরা বলি ক্রেবস সাইকেল বা কেপস চক্র,
4 নাম্বার স্টেপকে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই 4টা স্টেপে হচ্ছে কার? শ্বসনের। প্রথম স্টেপ যেটা গ্লাইকোলাইসিস, সেটা কোথায় হবে? সাইটোপ্লাজমে। বাকি ক্রেবস চক্র আর ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই দুইটা হবে মাইটোকন্ড্রিয়াতে। কোথায় হবে? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এখন বলো, মাঝখানে যে একটা স্টেপ বাকি গেল সেটা কি? অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ এটা কোথায় হবে দেখি, তোমরা একটু গ্যাস করো তো, তোমরাই গ্যাস করো এটা। যে গ্লাইকোলাইসিস আমি বললাম সাইটোপ্লাজমে হচ্ছে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, তাহলে মাঝখানের যে স্টেপটা আছে অ্যাসিটাইল কোএ সেটা কোথায় হবে? এই যে সাইটোপ্লাজম থেকে শুরু হবে, শেষ হবে মাইটোকন্ড্রিয়াতে। হ্যাঁ মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ ম্যাট্রিক্স মানে কি? ভেতরের অংশ আর কি, ভেতরের তরল পদার্থ মানে সাইট। আসল কথা হচ্ছে এই যে আমাদের অ্যাসিটাইল কোএ সেটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়া যাওয়ার পথেই হয়ে যায়। বিষয়টা বুঝছি? তাহলে গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে। ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। আর অ্যাসিটাইল কোয়ের ধাপটা কোথায় হয়? সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে যাওয়ার পথেই হয়ে যায়। বুঝছি বিষয়টা? আচ্ছা তাহলে আসো একটু ব্যাখ্যা, এগুলো জাস্ট এগুলো তোমাদের দরকার হবে না, জাস্ট বুঝাইছি যে। এবার আসো, তাহলে আমাদের শ্বসনকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। এই যে আমাদের শ্বসন মূলত দুই প্রকার। একটা হচ্ছে অবাধ শোষণ, একটা হচ্ছে সবাধ শোষণ। তাহলে দুইটার মধ্যে তফাৎ কি? অবাধ শোষণ আর সবাধ শোষণের মধ্যে তফাৎ কি? একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হয়, আর একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতি নাই, মানে অক্সিজেন নাই ওই বিক্রিয়ায়। এই যে দেখো আমাদের এখানে যে আমরা লিখলাম, এই যে দেখো অবাধ শোষণ, এই যে হচ্ছে সবাধ শোষণ। ঠিক আছে? এই যে দেখো যেই শ্বসন প্রক্রিয়ায় দেখো এই যে যেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে এবং রাসায়নিক বস্তু, শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়, সম্পূর্ণভাবে ভেঙে গিয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে আমরা সবাধ শোষণ বলি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? যেই প্রক্রিয়ায় গ্লুকোজকে অক্সিজেনের উপস্থিতিতে ভাঙা হয়, এই যে বিক্রিয়া দেওয়া হলো, এই গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি হিসেবে 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি করতেছে। কত কিলো ক্যালোরি? 686 কিলো ক্যালোরি অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে ওইটাকে আমরা বলবো কি? সবাধ শোষণ। যেটা অক্সিজেনের উপস্থিতি নাই, অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, সেটাকে আমরা বলবো কি? অবাধ শোষণ। যেমন এই যে দেখো গ্লুকোজ, অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়াই ভাঙছে, ভেঙে ইথাইল অ্যালকোহল হয়েছে, কার্বন ডাইঅক্সাইড হিসেবে, এবং শক্তি হিসেবে আমরা কত পাচ্ছি? মাত্র 56 কিলো ক্যালোরি। কোথায় 686 আর কোথায় 56? তাহলে পরিবেশে যদি অক্সিজেনের অভাব থাকে, বা উদ্ভিদের দেহে যদি অক্সিজেনের অভাব থাকে, তখন সে অবাধ শোষণটা করে। যদি অক্সিজেনের উপস্থিতি থাকে তাহলে সে সবাধ শোষণটা করবে। আশা করি বুঝছি। তাহলে তোমাদেরকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে অবাধ শোষণ দিছি মনে হয় পরীক্ষায়, এবার সবাধ শোষণ এবং অবাধ শোষণের মধ্যে একটা ডিফারেন্স, শক্তির একটা ডিফারেন্স দেখাও। তাহলে শক্তির ডিফারেন্সটা বুঝছো? 686 কিলো ক্যালোরি আর কত? 56 কিলো ক্যালোরি। দুইটার মধ্যে অনেক ডিফারেন্স। কেন হচ্ছে? অক্সিজেনের উপস্থিতি নাই বলে। অক্সিজেনের উপস্থিতি নাই বলে। বিষয়টা বুঝলাম? আচ্ছা এবার আসো, তাহলে এবার আসো তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কিছু আসুক না আসুক, শ্বসনটা আসবে, শ্বসনের স্টেপগুলো আসবে। আমি চক্র, ধাপ, হিসাব সবগুলো একসাথে পড়া দিচ্ছি। শুরুটা হবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে শুরুটা হবে। এই যে দেখো গ্লুকোজ থেকে শুরুটা হবে। ঠিক আছে? তাহলে শ্বসনের স্টেপ কয়টা? 4টা। শ্বসনের স্টেপ 4টা। তাহলে স্টেপ নাম্বার 1 গ্লাইকোলাইসিস। আচ্ছা আমাদের যে অবাধ শোষণ আর সবাধ শোষণ আমরা পড়তেছি, উভয়ের প্রথম স্টেপ কিন্তু গ্লাইকোলাইসিস। মানে অবাধ শোষণও গ্লাইকোলাইসিস হয়, সবাধ শোষণও গ্লাইকোলাইসিস হয়। আমরা মূলত এখন সবাধ শোষণটা দেখতেছি, অবাধ শোষণটা আমরা পরে দেখব।
এখন আপাতত কি দেখতেছি, সবার শোষণটা দেখতেছি। শুরু হয়েছে কি দিয়ে, গ্লুকোজ দিয়ে। গ্লুকোজের প্রথম স্টেপ হবে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হবে, গ্লুকোজটা ভেঙে গিয়ে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এই যে দেখো, গ্লুকোজ ভেঙে গিয়ে কি তৈরি করছে, এই দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। কথা বুঝছি, গ্লুকোজটা ভেঙে গিয়ে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি করলো। তো এখানে এখন ভাঙার জন্য একটা শক্তি প্রয়োগ করতে হবে। কতটুকু শক্তি প্রয়োগ করতে হবে, এই যে দেখো 2 ATP এখানে লিখছে। তার মানে এখানে 2 ATP শক্তি খরচ করতে হবে গ্লুকোজটাকে কি করার জন্য, ভাঙার জন্য। বিষয়টা বুঝছি, গ্লুকোজ ভেঙে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, শক্তি হিসেবে আমরা কি দিছি, 2টা ATP দিছি। এখন যখন দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, আমরা কিছু আউটপুটও পাচ্ছি। আউটপুট কি পাচ্ছি, এখানে 2টা ATP তৈরি হবে আর একটা NADH2 তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে 2টা ATP একটা NADH2, আর এখানে কয়টা, সেম 2টা ATP একটা NADH2। তাহলে টোটাল কত হচ্ছে, 4টা ATP 2টা NADH2। বিষয়টাকে আমি লিখে দিব এখানে, এখানে লিখে দিলে বেটার হয়, লিখে দিচ্ছি। ঠিক আছে, লিখে দিচ্ছি, আমরা পেজ আরেকটা নিয়ে দরকার হইলে। দেখো তাহলে শুরুটা হয়েছে কি দিয়ে, গ্লুকোজ দিয়ে। গ্লুকোজ গ্লুকোজ ভেঙে কি হইল, গ্লুকোজ ভেঙে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হইল। ঠিক আছে, দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হইল। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে খরচ কি করতে হয়েছে, আমাদেরকে 2 ATP শক্তি খরচ করতে হয়েছে। আচ্ছা, এখানে আমরা ইয়াটা লিখি, মূলত খরচটা এখানে লিখি। এখানে আমরা কি করতে হয়েছে, 2টা ATP খরচ করে ফেলতে হয়েছে। এখন দুই জায়গা থেকে আমরা লাভটা কি হয়েছে, একে তো দুইটা আমরা পাইরুভিক অ্যাসিড পাইছি, দুইটা আমরা কি পাইছি, পাইরুভিক অ্যাসিড পাইছি, এবং দুটোটা থেকে দুইটা দুইটা করে, মানে এখান থেকে 2টা ATP, একটা NADH2। আচ্ছা, আমরা পড়ছিলাম যে NADPH2, পিটা কোথায় গেল, পিটা বাদ দিয়ে গেছে, ফসফেটটা বাদ গেলে আমরা NADH2 বলি এটাকে, ফসফেটটা যদি বাদ যায় আর কি। ওকে, সেম ভাবে এখানে আমরা কি পাইলাম, 2টা ATP একটা NADH2। তাহলে দেখো খরচ করছি কয়টা, 2টা ATP, পাইছি কি কি, গ্লুকোজটা হারাইছি, 2টা ATP হারাইছি, পাইছি কি কি, 2টা পাইরুভিক অ্যাসিড পাইলাম, 2টা 4টা ATP পাইলাম, একটা 2টা NADH2 পাইলাম। তাহলে এর আগের পেজে আমরা হিসাবটা লিখি। তাহলে 1 নাম্বার স্টেপে খরচটা কি হয়েছে, তাহলে এক জায়গায় আমরা খরচ লিখি। এই যে মনে করো এই জায়গায় আমরা খরচ লিখতেছি, আর এই জায়গায় হচ্ছে আমরা কি লিখতেছি, কি পাইছি সেটা লিখছি, পাওনা মানে পাওয়া, কি পাইছি সেটা লিখতেছি। তাহলে দেখো খরচ করছি কি, খরচ করছি কি, একটা গ্লুকোজকে খরচ করছি, একটা গ্লুকোজকে খরচ করছি। তারপর কি খরচ করছি, 2টা ATP খরচ করছি। কথা বুঝছি, এখন পাইছি কি কি, পাইছি কি কি, 4টা ATP পাইছি, আর কি পাইছি, 2টা NADH2 পাইছি, আর কি পাইছি, 2টা পাইরুভিক অ্যাসিড পাইছি। বিষয়টাকে আমরা বুঝছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের খরচ, এটা হচ্ছে আমাদের প্রাপ্তি। স্টেপ নাম্বার 1 কমপ্লিট, গ্লাইকোলাইসিস কমপ্লিট। ওকে, তারপর আসি স্টেপ নাম্বার 2। স্টেপ 2, স্টেপ 2 এর নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কো এ সৃষ্টি। তাহলে দেখো এবার এবার আমার কি দাঁড়াচ্ছে, দেখো এবার দেখো এই যে আমাদের পাইরুভিক অ্যাসিড আছে, এই পাইরুভিক অ্যাসিডগুলো ভেঙে কি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হচ্ছে। মানে এই পাইরুভিক অ্যাসিডগুলো কোথায় কনভার্ট হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হচ্ছে। কথা বুঝছি, পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হচ্ছে। এই সময় তারা একটা করে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, মানে তাদের ভেতর থেকে একটা করে কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। তাহলে ওটা আমাদের লাভ ধরতে পারলাম যে একটা করে কার্বন ডাইঅক্সাইড আমরা পাচ্ছি। তারপর আমাদেরকে একটা করে NADH2 দিচ্ছে, মানে প্রত্যেকে একটা করে, তাহলে 2টা NADH2 আমরা পাচ্ছি। এখান থেকে একটা NADH2 পাচ্ছি, এখান থেকে একটা NADH2 পাচ্ছি। ওকে, তারপর আর কিছু পাচ্ছি না, এতটুকুই। তাহলে আমাদের হিসাবটা একটু দেখি। তাহলে আমরা কি কি খরচ করলাম, কি কি খরচ করলাম,
দুইটা পাইরুভিক অ্যাসিড আমরা খরচ করলাম। কি খরচ করলাম? দুইটা পাইরুভিক অ্যাসিড আমরা খরচ করলাম। ঠিক আছে, তাহলে লাভ আমাদের কি হইলো? আমরা দুইটা NaDH2 পাইলাম আর দুইটা কার্বন ডাইঅক্সাইড পাইলাম। ঠিক আছে, তাহলে স্টেপ নাম্বার 2 ও কমপ্লিট। তাহলে আমরা এখানে অ্যাড করি বিষয়টা। তাহলে আমরা কি হইলো? বিষয়টা হইলো যে এই যে পাইরুভিক অ্যাসিড থেকে কিসে কনভার্ট হইলো? অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে, এই জায়গায়ও এটা কিসে কনভার্ট হইলো? অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, তাহলে আমাদের খরচ কি হইলো এক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের খরচ কিছু হয় না, আমাদের জাস্ট দুইটা পাইরুভিক অ্যাসিড খরচ করতে হয়েছে। দুইটা পাইরুভিক অ্যাসিড খরচ হয়েছে, দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়েছে, এবং আমরা প্রোডাক্ট হিসেবে কি পাইছি? এই জায়গায় একটা কার্বন ডাইঅক্সাইড পাইছি, এই জায়গায় একটা কার্বন ডাইঅক্সাইড পাইছি। তাহলে দুইটা কার্বন ডাইঅক্সাইড আর একটা একটা করে NaDH2। হ্যাঁ হ্যাঁ, NaDH2 ওটা আমরা পরে হিসাব করব। এরপরে এতটুকু বুঝছি, তাহলে এতটুকু বুঝছি তো। এরপর আস্তে আস্তে কি আবার পরের স্টেপ, লাস্ট বলতে গেলে এখানে শক্তি উৎপাদনের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। কি সাইকেল? ক্রেবস সাইকেল। এই মোমেন্টে এরা পুরোটা মাইটোকন্ড্রিয়াতে চলে আসছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস সাইকেল হবে। ক্রেবস সাইকেল আমরা প্রচুর পরিমাণে শক্তি পাবো। দেখো একটু দেখো, এক জায়গা থেকে 3টা করে NaDH2, একটা করে FADH2, একটা করে GTP এক জায়গা থেকে। তাহলে দুই জায়গা থেকে ডাবল ডাবল হবে, মানে ডাবল হবে বিষয়টা। তাহলে স্টেপ নাম্বার 3 আমরা লিখি, স্টেপ 3 ক্রেবস সাইকেল। বিজ্ঞানী ক্রেবস এটাকে আবিষ্কার করছে, ওই জন্য এই নাম অনুযায়ী এটার নাম হয়েছে ক্রেবস সাইকেল। তাহলে এখানে আমরা কি পাইলাম? এখানে আমরা কি পাইলাম? হিসাব করো। আচ্ছা, খরচ কি হয়েছে? খরচ হচ্ছে দুইটা অ্যাসিটাইল, আর কোনো কিছু খরচ হয় নাই। দুইটা অ্যাসিটাইল কোয়ে আমাদেরকে খরচ করতে হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 3 আর 3 কয়টা হইল? 6টা NaDH2 আমরা পাইলাম। ঠিক আছে, দুইটা FADH2 পাইলাম। FADH2 হচ্ছে ফ্ল্যাভিন নিকোটিনামাইড। এটা নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড, আর এটা হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড। ওকে, তারপর দুইটা GTP পাইলাম। ফ্ল্যাভিন অ্যাডিনোসিন, হ্যাঁ অ্যাডিনোসিন, অ্যাডিনিন না, অ্যাডিনোসিন। তারপর কি দুইটা, হ্যাঁ হ্যাঁ লিখতেছি, দুইটা GTP, এটা মোছা যায় না, দুইটা GTP আর কি পাইলাম? এই যে দেখো দুইটা 4টা কার্বন ডাইঅক্সাইড পাইলাম। বুঝছি? এতটুকু বুঝছো কিনা দেখো তো, এতটুকু বুঝছো কিনা? তাহলে স্টেপ নাম্বার 3 এখানে অ্যাড করি। স্টেপ নাম্বার 3তে কি হইলো? এই জিনিসটা এখন কোথায় গেল? এই জিনিসটা এখন ক্রেবস সাইকেলের মধ্যে দিয়ে গেল। ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র, এইটা এই যে ক্রেবস চক্র। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে? 3টা করে NaDH2, একটা করে FADH2, একটা করে GTP। ঠিক আছে, তাহলে এটা ইন্টু 2, তার মানে দুই দিক থেকে সেম, এটা ইন্টু 2, এইটা গেল। তাহলে এই চিত্রে তোমরা কোথাও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখতেছো না, কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হয়টা কি? এই যে আমরা কি পাইলাম, এদিকে দেখো তো, আমরা কি পাইলাম? আমরা ATP পাইলাম। ATP তো ঠিক আছে আমাদের শক্তি মুদ্রা। আমরা NaDH2 পাইলাম, কিন্তু NaDH2 তো ATP না, ATP না। আমরা পাইরুভিক অ্যাসিড, ওটা তো খরচ হয়ে গেছে, ওটা আমরা হিসাব করবো না। এখানে NaDH2 পাইলাম, এখানে কার্বন ডাইঅক্সাইড পাইলাম, এখানে NaDH2 পাইলাম, এখানে FADH2 পাইলাম, এখানে GTP পাইলাম। এখন আরেকটা হিসাব তোমাদেরকে লিখে দিই, সেই হিসাবটা কি? একটা NaDH2 সমান 3টা ATP। ঠিক আছে, একটা FADH2 সমান 2টা ATP। ওকে, তারপর
একটা জিটিপি, জিটিপি মানে এটিপি, ওই যে বললাম জিটিপি আছে, ইউটিপি আছে, সিটিপি আছে, ঠিক আছে, সবগুলো সেম। আমরা জাস্ট নাইট্রোজেন বেসের সাথে একটা গ্লুকোজ যুক্ত করে বিষয়টাকে বানাই এবং ফসফেট যুক্ত করে বিষয়টা হচ্ছে, তাহলে জিটিপি আর এটিপি সেম কথা। এই যে দেখো NADH2 থেকে এটিপি বানানো, FADH2 থেকে এটিপি বানানো, এই কাজটা হয় যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এখন হিসাব করো, এই 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 স্টেপের মধ্যে আমরা যদি নেট হিসাব করি, এই স্টেপের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো তো, 4টা এটিপি পাইছি, কিন্তু 2টা এটিপি তো খরচ হয়ে গেছে না? তাহলে আমার কত হাতে আর কত আছে? 2টা, 4টার মধ্যে 2টা খরচ হয়ে গেছে। 2টা NADH2 পাইছি, 3 দুগুণে কয়টা হইল? তাহলে 2 এ 6 কয়টা? 8টা। তাহলে এখানে পাইলাম কত? 8টা এটিপি। বিষয়টা বুঝছো? বুঝা নাই? কি বুঝা নাই? বুঝছো তো? আচ্ছা, তাহলে 8টা এটিপি পাইছি। এখন এখানে কয়টা NADH2? 2টা। তাহলে 3 দুগুণে কয়টা? 6টা। তাহলে এখানে পাইলাম কি? এই স্টেপে পাইলাম 6টা এটিপি, আর কি পাইলাম? 2টা কার্বন ডাইঅক্সাইড পাইলাম, ঠিক আছে। এবার এই স্টেপে আসো, 6 দুগুণে 3 6 কত? 18টা। তাহলে এখানে আমরা পাইছি 18টা এটিপি, আর কি পাচ্ছি? একটা FADH2 মানে 2টা এটিপি, তাহলে 2টা মানে কয়টা? 4টা এটিপি, 4টা এটিপি। আবার একটা জিটিপি মানে একটা এটিপি, তার মানে 2টা এটিপি। এখন তোমরা একটু হিসাব করো তো, কার্বন ডাইঅক্সাইড পাইছি 4টা। এখন একটু হিসাব করো তো, 18 2 কত? 20, 24, 24-এর সাথে 6 যোগ করলে 30, 30-এর সাথে 8 যোগ করলে এই যে 38 এটিপি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবং কার্বন ডাইঅক্সাইড কয়টা? এই যে 2টা আর 4টা, তাহলে কয়টা হইলো? 6টা কার্বন ডাইঅক্সাইড। এই যে দেখো এটার সাথে মিল খাইছে কিনা, এখন এই যে 6টা কার্বন ডাইঅক্সাইড, দেখছো? তাহলে শ্বসনের মাধ্যমে আমরা এই হিসাবটা তোমরা বইয়ের পরের পৃষ্ঠায় দেখবা। বইয়ের পরের পৃষ্ঠাটা উল্টাও। এই যে দেখো এখানে যে হিসাবটা লিখছে, এই হিসাবটাই মূলত আমরা এখানে করে ফেলছি, বুঝছি? এই হিসাবটাই মূলত আমরা এখানে করে ফেলছি। আর স্টেপগুলো এখানেই লেখা আছে, এগুলো জাস্ট বাংলায় লেখা আছে, আমি যা বলছি তা বাংলায় লেখা আছে। তাহলে এই চিত্র পড়া যেই কথা আর এই লেখাপড়া সেম কথা, এবং এখানে হিসাবটাও হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে কি, আমরা যখন ইন্টারে যাব তখন কিন্তু এটা 38 এটিপি পড়বো না। কত এটিপি পড়বো? 36 এটিপি পড়বো। কারণ কি? আচ্ছা, কারণটাও বলে দিই। কারণ হচ্ছে যে ইন্টারে গেলে তোমরা বলবা যে গ্লাইকোলাইসিস স্টেপে এমনি তো 3টা এটিপি হওয়ার কথা, কিন্তু গ্লাইকোলাইসিস স্টেপে 2টা এটিপি হয়। একটা NADH2 মানে 2টা এটিপি, একটা NADH2 মানে কয়টা এটিপি? 2টা এটিপি। তার মানে এখানে কয়টা হচ্ছে? 4টা, 2টা, 6টা। তাহলে এখানে 6টা হয়ে যাবে। কোথায়? ইন্টারে গেলে এটা কয়টা হয়ে যাবে? 6টা। তখন এটিপি 38 থাকবে না, এটিপি কখন কত হয়ে যাবে? 34 এটিপি হয়ে যাবে। ইন্টারের বই আছে, বাকিগুলো কমবে না, শুধু গ্লাইকোলাইসিস স্টেপেরটা কমবে। ওইটা ইন্টারে গেলে আমরা যখন আধুনিক পড়ালেখা করব, আধুনিক অনুযায়ী গ্লাইকোলাইসিস স্টেপে আমরা কি পাইছি? 2টা এটিপি করে পাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, 2টা, ওই শুধু গ্লাইকোলাইসিস স্টেপে, বাকি স্টেপগুলোতে ঠিক থাকবে। তোমরা তোমাদের বড় ভাই বোনদের কাছে যদি ইন্টারের বই থাকে খুলে দেখতে পারো, ঠিক আছে। তখন 34 এটিপি। কিন্তু এই জিনিসটা এখন ভুলে যাও, এই জিনিসটা এই ক্লাসের জন্য ভুলে যাও। আবার এখানে কাবিলদারি করে কি করতে চায় না, স্যার এখানে ভুল লিখছে, আমরা এখানে 36 এটিপি লিখবো, এটা কিন্তু হবে না। এখানে আমি বেশিরভাগ খাতায় তোমাদের একটা বিষয় দেখতেছি যে আমি বাইরের কথাগুলো যেগুলো বলি ওগুলো তোমরা খাতায় লিখে দাও, কিন্তু বইয়ের কথাগুলো আর লিখো না। আমি অনেক খাতায় দেখছি, মানে ডিএনএর ও কিছু জানে না, কিন্তু ডিএনএ ওই 100 গ্রাম বলছিলাম যে এটা লিখে দিছে। ম্যাক্সিমাম খাতায় আমি এটা দেখতেছি। তো আমি যেগুলো বলতেছি, ইন্টারের কথাবার্তা যেগুলো বলতেছি, এগুলো ভুলে যাও, ওগুলো করার দরকার নাই। ওগুলো জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে ওগুলো খাতায় লিখিও না। ওটা তো শেষ হয়েছে, ওটা তো ক্লাসে শেষ হয়েছে না, বলি নাই। এখন সৃজনশীল বেশি হয়ে গেছে তো ওই জন্য দিতে হয়েছে আর কি।